সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে জানাই আমাদের ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগত। আমরা জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ কোষ ও টিস্যু, এই যে এটার উদ্ভিদ কোষ নিয়ে গত ক্লাসে আমরা কথা বলেছি। এই ক্লাসে আমরা টিস্যু নিয়ে আপনাদের সাথে কথা বলবো। টিস্যুকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, একটা উদ্ভিদ টিস্যু, একটা প্রাণী টিস্যু। আপনাদের এই সময়টা যেহেতু খুবই মূল্যবান, সেহেতু আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ক্লাসে। তার আগে একটু বলে নেই, আমার ক্লাসটা কারা করতে পারবেন, কারা করতে পারবেন না। যারা ক্লাস 9-এ উঠছেন, আপনার হাতে জীববিজ্ঞান বইটি আছে, কিন্তু আপনি কিছুই বুঝতেছেন না, কিছুই পারছেন না, আপনার জন্য এই ক্লাসটি। যারা আপনারা ক্লাস 10-এ উঠছেন, 9-এ জীববিজ্ঞান বই ভালোভাবে পড়েননি, কোনোরকমভাবে পাশ করে উঠছেন, এখনও জীববিজ্ঞান পড়া শুরু করেননি, তাদের জন্য এই ক্লাসটি। যারা এসএসসি পরীক্ষা দিবেন, তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কেন এসএসসিদের জন্য গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে আমাদের ক্লাসে আপনারা পেয়ে যাবেন বেসিক সমৃদ্ধ এবং এই আলোকে বিভিন্ন বোর্ডে আসা কোশ্চেনের সাজেশন সব সহ আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে। কথা না বাড়িয়ে চলুন ক্লাসটি করি, লেটস গো। তো আমরা গত ক্লাসে জীবকোষ এই অংশটুকু নিয়ে কথা বলেছি। এবার আমরা টিস্যু নিয়ে কথা বলবো। টিস্যুর দুটো অংশ, একটা উদ্ভিদ টিস্যু, একটা প্রাণী টিস্যু। আমরা উদ্ভিদ টিস্যু নিয়ে এই ভিডিওতে কথা বলবো। উদ্ভিদ টিস্যুকে দুই ভাগে ভাগ করা যায়। একটার নাম হচ্ছে ভাজক টিস্যু, একটার নাম ভাজক টিস্যু, আর একটার নাম হচ্ছে স্থায়ী টিস্যু। তার আগে একটু কথা বলে নেই টিস্যু কি। আপনাদের এই যে বেসিক কনসেপ্টগুলো খুব ইম্পর্টেন্ট। কোষ কি, টিস্যু কি, এগুলো খুব ইম্পর্টেন্ট। কোষ কি? জীবদেহের গঠন ও কার্যকরী এককে বলা হয় কোষ। একাধিক কোষ বা একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি কোনো নির্দিষ্ট কাজে নিয়োজিত হয় তাকে বলা হয় টিস্যু। একটা ছোট্ট আমি এক্সাম্পল দিই, যেমন এই যে জাইলেম টিস্যু। আপনারা যারা জানেন, অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না যে জাইলেম টিস্যু কি কাজ করে। জাইলেম টিস্যু কতগুলো কোষ একত্রিত হয়ে জাইলেম টিস্যু গঠিত হয়। জাইলেম টিস্যু কি করে? মাটি থেকে যে পানি, প্রয়োজনীয় পানি সালোক সংশ্লেষণের জন্য এটা উদ্ভিদ মাটি থেকে সংগ্রহ করে এই জাইলেম টিস্যুর মাধ্যমে। আমরা এখানে বিস্তারিত জানবো, জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমি একটু কথা বললাম। তো টিস্যু কি? একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি কোনো একটি নির্দিষ্ট কাজে নিয়োজিত হয় তাকে বলা হয় টিস্যু। টিস্যু কয় প্রকার? দুই প্রকার, ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু কাকে বলে? যে টিস্যু বিভাজন সক্ষম তাদের বলা হয় ভাজক টিস্যু। স্থায়ী টিস্যু, যে টিস্যু বিভাজনে অক্ষম তাদের বলা হয় স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, এগুলো আমরা দেখব। তার আগে একটু জেনে নেই ভাজক টিস্যুর কি কাজ। দেখেন, একটা উদ্ভিদ ছোটবেলায় বাচ্চা অঙ্কুরিত অবস্থায় ধরেন আপনি একটি বীজ বপন করলেন, তারপরে উদ্ভিদটা একটু বড় হয়, আরো বড় হয়, ধীরে ধীরে উদ্ভিদের প্রস্থ বৃদ্ধি হয় এবং উপরের দিকে উদ্ভিদ বৃদ্ধি পেতে থাকে। মানে আমি বোঝাতে যাচ্ছি উদ্ভিদের প্রস্থ এবং লম্ব উভয় বৃদ্ধি হয়। এই যে লম্ব বর্ধিত হচ্ছে, এখানে একটি ভাজক টিস্যু কাজ করে, যার নাম হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যু। অবস্থান অনুসারে, কাজ অনুসারে, গঠন অনুসারে এরকম 4 প্রকার ভাগ করা আছে। 4 প্রকারকে আবার 8 প্রকারে ভাগ করা আছে। এগুলো আপনারা ইন্টারমিডিয়েট লেভেলে জানতে পারবেন। এখানে আপনাকে সিম্পল 2 লাইনের কথা বলি আমি, শুধু ক্লাস 9, 10 এবং এসএসসি দের জন্য। এসএসসি লেভেলেই কথা বলবো। আপনারা ভাজক টিস্যুর জন্য উদ্ভিদ কি করতে পারছে? এই যে লম্বা হচ্ছে, এটা হলো শীর্ষস্থ ভাজক টিস্যু, মানে শীর্ষে উদ্ভিদের কোষগুলো বিভাজিত হওয়ার মাধ্যমে উদ্ভিদ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আর এই যে উদ্ভিদ মোটা হচ্ছে, এটা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। পার্শ্বীয় ভাজক টিস্যুর জন্য উদ্ভিদ কি পাচ্ছে? ধীরে ধীরে মোটা হচ্ছে। তো আমি বুঝাতে পারলাম যে উদ্ভিদ কেন মোটা হয়, কেন দীর্ঘ হয়, এই ভাজক টিস্যুর জন্য। এবার উদ্ভিদের ভিতরে আরো কিছু টিস্যু থাকে যেগুলোর নাম হচ্ছে স্থায়ী টিস্যু, যেটা বিভাজনে অক্ষম। স্থায়ী টিস্যুতে আছে, স্থায়ী টিস্যু 3 প্রকার: সরল টিস্যু, সিম্পল টিস্যু, জটিল টিস্যু, কমপ্লেক্স টিস্যু, ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু। তো সরল টিস্যু নিয়ে একটু কথা বলি। সরল টিস্যুকে আবার 3 ভাগে ভাগ করা যায়: প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, স্ক্লেরেনকাইমা। দেখুন, আমার এই যে একটা ফ্লো চার্টের মতো আমি সাজালাম, এর উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন ক্লাসটি দেখে একটু উপকৃত হন, উদ্ভিদ টিস্যু সম্পর্কে যেন আপনার মাথায় একটা ক্লিয়ার কনসেপ্ট ধারণা যেন সেভ হয়। এবার দেখবেন, সরল টিস্যু বা সিম্পল টিস্যুকে 3 ভাগে ভাগ করা হয়: প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমাকে আবার ক্লোরেনকাইমা এবং এরেনকাইমা 2 ভাগে ভাগ করা হয়। একটু কথা বলি শুনুন। ক্লোরেনকাইমা কি? ক্লোরোফিল যুক্ত, ক্লোরো ক্লোরোফিল ক্লোরোফিল যুক্ত ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমাকে বলা হয় ক্লোরেনকাইমা। পাতার মেসোফিল টিস্যু, যেখানে সালোক সংশ্লেষণ হয়, আপনারা অবশ্যই জানেন কারণ এগুলা ক্লাস 6 থেকে বিজ্ঞান বইতে ইনক্লুড করা আছে। পাতার মেসোফিল টিস্যুতে যে ক্লোরোফিল আছে, এই ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমা টিস্যুকে বলা হয় ক্লোরেনকাইমা। এবং আর হচ্ছে এরেনকাইমা কি? বায়ুকুঠুরি যুক্ত, বায়ুকুঠুরি যুক্ত, বায়ুকুঠুরি বায়ুকুঠুরি যুক্ত বায়ুকুঠুরি যুক্ত
প্যারেনকাইমাকে বলা হয় কি? প্যারেনকাইমা। বায়োকুটরযুক্ত প্যারেনকাইমার একটা এক্সাম্পল দেই, কচুরি বানা। কচুরি বানার ওই যে একটা দেখবেন মোটা বা ফাঁপা অংশ থাকে, এর ভিতরে ফাঁকা, এর ভিতরে যে প্যারেনকাইমা টিস্যু থাকে তাকে বলা হয় কি কাইমা? প্যারেনকাইমা। তো এতটুকু অংশ আপনারা জানবেন যে ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমাকে বলা হয় ক্লোরেনকাইমা, বায়োকুটরযুক্ত প্যারেনকাইমাকে বলা হয় এরেনকাইমা। এবার ক্লোরেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমাকেও দুই ভাগে ভাগ করা হয়েছে, ফাইবার ও স্ক্লেরেট। ফাইবার মানে হচ্ছে তন্তু বা সুতা। এতটুকু অংশ জানলে হবে, আর এর কাজগুলো একটু বই থেকে দেখে নেবেন, তাহলে এনা আপনারা চিত্রগুলো দেখলে বুঝতে পারবেন। সরল টিস্যুর কোষগুলো সবই একই ধরনের, আর জটিল টিস্যুর কোষগুলো এক ধরনের না। জটিল টিস্যুকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু। এই জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যুকে একত্রিত হয়ে এটা একটা ভাস্কুলার বান্ডল তৈরি করে। এর নাম হচ্ছে ভাস্কুলার বান্ডল। ভাস্কুলার ভাস্কুলার বান্ডেল ভাস্কুলার বান্ডেল গঠন করে। এই জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু একত্রিত হয়ে ভাস্কুলার বান্ডেল গঠন করে। জাইলেম টিস্যুর কি কাজ? জাইলেম টিস্যু হচ্ছে এই যে একটা গাছ, আমি একটু এঁকেই আপনাদেরকে বুঝাই। এই যে একটা গাছ আছে, গাছের এই যে মাটি থেকে এই যে পাতায়, এটা ধরেন গাছের পাতা, এই যে মাটি থেকে এক ধরনের টিস্যু দ্বারা উদ্ভিদ এই পাতায় পানি সরবরাহ করে। এই টিস্যুর নাম কি? জাইলেম টিস্যু। জাইলেম টিস্যুর মাধ্যমে উদ্ভিদ পাতায় কি সরবরাহ করে? পানি সরবরাহ করে। আবার এই যে পাতায় যে প্রস্তুতকৃত খাদ্য, এইটা আবার সারা দেহে উদ্ভিদ সরবরাহ করে এই ফ্লোয়েম টিস্যু দ্বারা। তার মানে আমি একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দেই। ধরেন আপনার আম্মু বাসায় ভাত রান্না করছে, ভাত রান্না করলো কোথায়? ফ্রাই প্যানে বা কারি কুকারে বা রাইস কুকারে। ভাত রান্না করার পরে তরকারি রান্না করলো, তারপরে আপনাকে দিল, আপনি সেগুলা খেলেন। এই যে কারি কুকারে বা রাইস কুকারে সে ভাত রান্না করছে এবং ভাতগুলো আপনার কারি কুকার থেকে চামিচ দ্বারা আপনার প্লেটে দিছে। বুঝতে পারছেন? চামিচটা হইল কি? ফ্লোয়েম টিস্যু, আর কারি কুকারটা হইল কি? জাইলেম টিস্যু। কেন? কারণ উদ্ভিদের সালোক সংশ্লেষণের জন্য যে কাঁচামাল পানি প্রয়োজন, সেটা উদ্ভিদ মাটি থেকে ফ্লোয়েম টিস্যু দ্বারা সংগ্রহ করে। পাতার মেসোফিল কোষে পাঠায়, সেখানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরিকৃত খাদ্য উদ্ভিদের সারা দেহে এই ফ্লোয়েম টিস্যু সরবরাহ করে। এতটুকু কথা খুবই ইম্পর্টেন্ট। জাইলেম টিস্যু ফ্লোয়েম টিস্যু নিয়েই আপনাদের এসএসসিতে পরীক্ষাতে কোশ্চেন আসে, এবং গত ক্লাসে তো বললামই নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এগুলো নিয়ে কোশ্চেন আসে। আমরা আমাদের ক্লাসগুলোতে সাজেশন সহ, মানে যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসে ওগুলো অবশ্যই আপনাদেরকে ভালোভাবে বলার চেষ্টা করুন, যেন আপনারা কোনো ইনফরমেশনের ঘাটতি না পান। এখান থেকে যেন একটি পূর্ণাঙ্গ আপনি আপনার বায়োলজি বইটি খুব ভালোভাবে বুঝতে পারেন। তো জাইলেম টিস্যু ফ্লোয়েম টিস্যুর কাজ বুঝতে পারছেন। জাইলেম টিস্যু ফ্লোয়েম টিস্যু নিয়ে একটু বিস্তারিত বই থেকে একটু পড়বেন, বুঝতে পারবেন। এবার জাইলেম টিস্যুকে আবার দুই ভাগে ভাগ করা হয়, প্রাথমিক জাইলেম টিস্যু, গৌণ জাইলেম টিস্যু। প্রাথমিক জাইলেম টিস্যুর আবার দুইটা অংশ, প্রোটো জাইলেম এবং মেটা জাইলেম। জাইলেম টিস্যুর পরিণত অবস্থাকে বলা হয় মেটাজাইলেম, অপরিণত অবস্থাকে বলা হয় প্রোটোজাইলেম। জাইলেম টিস্যুর মধ্যে কয়েকটি অংশ থাকে, ট্রাকিট, বেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। এবার ফ্লোয়েম টিস্যুর কয়েকটি অংশ আছে, শিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। এগুলো অংশটুকু একটু জানলেই হয়। এবার ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু। উদ্ভিদকে আপনি বর্ধিত করলেন, ভাজক টিস্যু দ্বারা বর্ধিত হইল, স্থায়ী টিস্যু দ্বারা অভ্যন্তরীণ কাজ করছে। এবার উদ্ভিদ যে বার্ধক্য অবস্থায় তৈরি হয় বা উদ্ভিদ যে মৃত হয়, এটা হচ্ছে ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যুর জন্য। এটা নিয়ে আপনার বইতে বেশি কোনো কথা লেখা নেই। তরুক্ষয়ী টিস্যু এবং গ্রন্থি টিস্যু, এই দুইটা নাম একটু জেনে রাখেন। বইতে ক্ষরণ টিস্যু নিয়ে কোনো কথাই নেই। আপনারা ইন্টারমিডিয়েট উঠলে বা বড় ক্লাসের বায়োলজিতে আপনারা ক্ষরণ টিস্যু নিয়ে বিস্তারিত জানতে পারবেন। যেহেতু এসএসসিতে আপনাদের ক্ষরণ টিস্যু নিয়ে বিস্তারিত নেই, সেহেতু আমি আর এ ব্যাপারে কথা এখানে না বলি। আপনাদের ক্লাসটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং প্রতিনিয়ত আমরা আপনাদেরকে এরকম ইফেক্টিভ ক্লাসগুলো নিয়ে আপনাদের পাশে থাকবো। পরবর্তী ক্লাস দেখার জন্য আপনাকে জানাই আমন্ত্রণ। যে যেখান থেকে ক্লাসটি করছেন সবাইকে আমার ধন্যবাদ। নেক্সট ক্লাসের জন্য প্রস্তুত থাকবেন। নেক্সট ক্লাস দেখার জন্য আপনার আমন্ত্রণ রইল।